শেষ রক্ষা হলো না বাংলাদেশের। তৃতীয় টি-20তে 196 রান করে হোয়াইট ওয়াশ এড়াতে পারল না লিটন দাসের দল। ঢাকায় হামজা চৌধুরী সকালে পৌঁছেছে, বিকেলে যোগ দিয়েছেন অনুশীলনে। পিএসজিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ইউরোপ সেরা ডেম্বেলে সেরা উদীয়মান তারকা দিজেরে দুয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মামুন আব্দুল্লাহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাহোরে শেষ রক্ষা হলো না বাংলাদেশের। হোয়াইট ওয়াশ এড়াতেই পারল না। সিরিজে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে 196 রান তুলেও পরাজিত। স্লক ওভারে ঝড় তুলতে না পারায় শেষ 5 ওভারেই হেরে গেল লিটন হৃদয়রা। টানা 5টি টি-20 ম্যাচে হারল লিটন দাসের দল। পাওয়ার ক্রিকেটে পাওয়ারলেস বাংলাদেশ। অধিনায়কত্বের নতুন অধ্যায়ে দুর্বিষহ লিটন দাসের জীবন। না পারছেন ব্যাটার হিসেবে অবদান রাখতে, না পারছেন ক্যাপ্টেন হিসেবে প্রভাব ফেলতে। তবে কথায় বলে অধিনায়ক ততটাই ভালো যতটা ভালো তার দল। পাকিস্তানের বিপক্ষে ব্যাটে বলে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। ক্রিকেটে ম্যাচ জেতায় বোলাররা। এই সিরিজে টাইগার বোলাররা দিয়েছেন হেরে যাওয়ার পারফরম্যান্স। 3 ম্যাচেই বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। বোলিং ব্যর্থতার মিছিলে সবার সামনে ছিলেন দুই তরুণ রিশাদ ও তানজিম হাসান সাকিব। সবচেয়ে হতাশ করেছেন রিশাদ হোসেন। এই অলরাউন্ডার ব্যাটে বলে দুই দিকেই ব্যর্থ। 3 ম্যাচে 11 ওভারে দিয়েছেন 144 রান, ওভার প্রতি রান 13 এর বেশি। প্রথম 2 ম্যাচে তার বোলিং থেকে এসেছে হাফ সেঞ্চুরি, উইকেট মাত্র একটি। 2 ইনিংসে ব্যাট করে তার রান মাত্র 5। তাসকিন মুস্তাফিজ না থাকায় দলে তারুণ্যের জয়গান। সেই তরুণরাই বোলিংয়ে সবচেয়ে ব্যর্থ। রিশাদের মতো না হলেও তানজিম হাসান সাকিবও রান খরচে ছিলেন উদার। 3 ম্যাচে 9 ওভার বোলিং করে জুনিয়র সাকিব দিয়েছেন 94 রান, ইকোনমি 10-এর উপরে। যদিও ব্যাটিংয়ে অনেকটাই সফল তানজিম সাকিব। 150-তে তার রান 59। যে উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানরা করেছেন রান উৎসব, সেখানেই ব্যর্থতার 16 কলা পূরণ করেছেন টাইগার ব্যাটসম্যানরা। এই মিছিলে সবার আগে ছিলেন তাওহিদ হৃদয়। 3 ইনিংসে 50ও আসেনি তার ব্যাট থেকে, করেছেন 48। এই রান করতে খেলেছেন 49 বল, অর্থাৎ স্ট্রাইক রেট 100-র নিচে। প্রতি ম্যাচে ওপেনারদের দারুণ স্টার্টের পর টাইগাররা মুখ থুবড়ে পড়েছে তার কারণেই। শামীম পাটোয়ারি নাই কাজের কাজী। পার্ট টাইম বোলিংয়ে ভালো করেছেন, ফুল টাইম ব্যাটিংয়ে অশ্বডিম্ব। 3 ম্যাচে 19 রান করেছেন 15 বলে। জাকের আলী সিরিজে 56 রান করলেও যা কোনো কাজেই আসেনি। এবার ওপেনিং অনেকটাই ভালো হয়েছে। তানজিদ হাসান তামিম ছিলেন ধারাবাহিক। দলের সর্বোচ্চ 106 রান এসেছে তার ব্যাট থেকে, তবে কোনো 50 নেই তার নামের পাশে। শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন পারভেজ ইমন, তবে প্রথম 2 ম্যাচে ব্যর্থ। 2 সিরিজে টানা 5 ম্যাচে হেরেছে বাংলাদেশ। ওয়ানডের পর টি-20 র্যাঙ্কিংয়েও অবনমন। সব মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে টাইগার ক্রিকেটে ঘোর অন্ধকার। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ ফুটবলে হ্যামিলিয়নের বাসিওয়ালা হামজা চৌধুরী সমিত সোম। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির তারকা হামজা এবং কানাডা জাতীয় দলের সমিতের হাত ধরে আন্তর্জাতিক ফুটবলে ঘুরে দাঁড়াবে লাল সবুজের দেশ। সেই স্বপ্ন নিয়ে আশায় বুক বেঁধেছে কোটি ফুটবল প্রেমীরা। 10 জুন ডেডলাইন। বাংলাদেশ ফুটবলে নতুন যাত্রা শুরুর প্রতীক্ষা। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে। এবার দেশের মাটিতে প্রথম খেলার অপেক্ষায় হামজা। সোমবার সকাল 11:30টায় ঢাকায় পা রাখেন হামজা। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যান। গত মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা লেস্টার সিটির এই ফুটবলার শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের 3য় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষিক্ত হন হামজা। দেশের মাঠে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের 3য় রাউন্ডের ম্যাচে খেলবেন তা নিশ্চিত হয়নি এখনো। কোচ হাভিয়ার কাবরেরা অবশ্য বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হবে 10 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপে বাংলাদেশের মতোই ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট 1 করে। কোচের সঙ্গে খেলোয়াড়রাও স্বপ্ন দেখছে সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার। I just wanted to say thank you to all the fans, media and journalists for my reception again. I'm looking forward to meeting up with the team and
preparing for 2 big games. So inshallah we'll be successful and hopefully I'll see you all there to support us. উৎসবের পর উৎসব, আনন্দে ভাসছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। পেশাদার ফুটবলে প্রথম শিরোপা জয় দলটির। 16 বছরের প্রতীক্ষার অবসান, ভবিষ্যতে আর পথ যেন হারাতে না হয়, এখন এই সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ সাদা কালো শিবিরের। পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার শিরোপা জিতেছে দেশের ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। সর্বশেষ 2002 সালে ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সাদা কালো শিবির। দীর্ঘ অপেক্ষার পর কেটেছে শিরোপা খরা। পিছিয়ে পড়া দেশের সবচেয়ে জনপ্রিয় দলটি গত কয়েক বছরের কঠোর পরিশ্রম আর সাধনায় ফিরে পেতে শুরু করেছে ঐতিহ্য। অথচ একসময় নিয়মিত সাফল্য পেত মোহামেডান। স্বর্ণালী দিনে ছিল এশিয়ার সেরা ক্লাবগুলোর অন্যতম। ফুটবলের মোহামেডান ক্লাবের ঐতিহ্য হারিয়ে যেতেছিল। আগের এক ঐতিহ্য ধরার জন্য প্রতি বছর যেভাবে আমরা চ্যাম্পিয়ন ফাইট করতাম সেইভাবে চিন্তা করতে হবে বলে আমরা ওইভাবে প্রফেশনালভাবে চিন্তা করতে হবে মোহামেডান ক্লাবকে নিয়ে। প্রফেশনাল লিগে কিন্তু দিস ইজ ফার্স্ট টাইম মোহামেডান চ্যাম্পিয়ন হলো। প্রফেশনাল লিগে এটা প্রথমবার। এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আমি বলে মনে করি যে প্রফেশনাল লিগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার থেকেও বড় একটা বিষয় হচ্ছে যে মানে 20 ইয়ার্স, এটা 2টা জেনারেশনের মধ্যে আমাদের কাছে কোনো চ্যাম্পিয়ন ছিল না। আমরা মোহনকে পরিচিত করে তুলতে পারতেছিলাম নাকি এই জেনারেশনের কাছে। এইটা আমাদেরও একটা বড় পাওয়া বলে আমি মনে করি। আমি 83-তে যখন মোহামেডানে খেলি স্ট্রাইকার হিসেবে, সাব্বিরের একটি বাড়িয়ে দেওয়া বলে আমি হেড করে গোল করেছিলাম। পরে আমার কনাইটা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। এবং এই টিমের জন্য যে আমাদের যে মানে একটা যে প্রচেষ্টা ছিল, আমাদের যে আন্তরিকতা ছিল, এটার কোনো কমতি নাই। আর আজকে যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সময়ের হিসেবে 22 বছর পর লিগের ট্রফি জিতেছে মোহামেডান, যার নেপথ্য কারিগর কোচ আলফাজ। দলের সাবেক খেলোয়াড়, অধিনায়ক ও কোচ হিসেবে সফলতার বিরল কৃতিত্ব তার। আলফাজের বিচক্ষণতা, মেধা আর শ্রমে তারুণের দীপ্তিতে জ্বলে ওঠে মোহামেডানের তরুণ তুর্কিরা। মাঝারি মানের দলগড়েও চ্যাম্পিয়ন হয়ে অর্জন করে শ্রেষ্ঠত্ব। কেসিনোর ঘটনার পরেই কিন্তু আমরা ক্লাবে ঢুকি। ক্লাব কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, তখন দলবদল চলছিল। তখন আমরা এক্স প্লেয়ার সবাই সংবদ্ধ হয়ে একসাথে আমরা সবাই এক্স প্লেয়ার বাদল দায়ের নেতৃত্বে, বাদল দায় আজকে নাই, তার ওনাকে আমরা স্মরণ করছি। আমরা জনি ভাই, আমি, নকিব, আলফাজ সবাই মিলে, এক্স প্লেয়াররা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে কিন্তু টিমটা হাল ধরি। আজকে আলফাজ যেই সফলতা এনে দিয়েছে, যে টিম ভাঙা টিম, আমাদের এই টিম কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার টিম না। এই টিমের পিছনে প্রস্তুত 3 বছর ধরে কাজ করতে করতে আজকে একটা পর্যায়ে এনে চ্যাম্পিয়ন করে দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো টিম আছে সব টিমের থেকে আলফা সেরা কোচ আমি মনে করি। যে চ্যাম্পিয়নশিপের যে আনন্দটা, এটা মোহামেডান ক্লাবের ঐতিহ্যটা ফিরে এনেছে। এই ঐতিহ্যটা ধরে রাখতে হলে আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমাদের সামনে যেন আরও শিরোপা পায় সেরকম টিম গড়তে হবে। তবে স্ট্রাইকিংয়ে দুর্বলতা সহ আরও কিছু ঘাটতি ছিল গত মৌসুমের দলটিতে। কোচ আলফাজের সাথেও চুক্তি শেষ। শুরু হয়েছে নতুন মৌসুমের দলবদল। ঘরের ছেলে আলফাজকে ছাড়তে চায় না মোহামেডান। সাফল্যের পথে এগিয়ে যেতে চায়। সামনের দিকে মর্যাদা ধরে রাখার চ্যালেঞ্জ আগামী মৌসুমেও। আগে আমার সাথে চুক্তি হোক আগামী বছরের, তারপরে সব কিছু চিন্তা ভাবনা হবে, কিভাবে টিম হবে, ক্লাব কিভাবে টিম করতে চায়। আসলে আমি তো নিজেই এখনও চুক্তিবদ্ধ হইনি আগামী বছর। তো দেখা যাক, হোপফুলি থাকার চেষ্টা করব। আমার কাছে প্ল্যান আছে। ক্লাব যদি চায় তখন আমি ক্লাবকে দিব। আমার কোন প্লেয়ার দরকার আছে তখন আমি ক্লাবকে বলবো। এখনও আমি তো কিছু বলতে পারতেছি না। আমাদের টিমে কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, বাট লোকাল প্লেয়াররা, এটা আসলে 11 জন প্লেয়ার তো বিদেশি না। 4 জনের পরেও যে লোকাল প্লেয়ার থাকে তাদেরকে ভালো আরও কিছু ভালো জায়গা প্লেয়ার যদি নেওয়া যায়, আমার মনে হয় আমাদের টিম আরও ভালো করবে। আমার কাছে কিছুটা মনে হয় যে স্ট্রাইকিং জোনে আরো বেটার মানে লোকাল সাপোর্টটা দেওয়া উচিত। সাকসেস হিসাবে আমি মনে করি আলফাজরে আগামী আরও কয়েক বছরই রাখা উচিত টিমের জন্য, কারণ ও বুঝে প্লেয়ার কোন প্লেয়ার ভবিষ্যতের জন্য ভালো। আমাদের টিম কিন্তু ইয়াং প্লেয়ারের টিম, এগুলো সব ট্যালেন্ট কিন্তু হার্ন করেও, এগুলো কিন্তু সব কোচের কাছে নাই। কোচ টিম ম্যানেজমেন্ট আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। এটা আমাদের মানে ওন করি আমরা। আমরা আলফাজকে চাই, সোজা কথা। আমরা আলফাজকে চাই, আমরা আমাদের সাথে আছে, থাকবে। এটাই আমাদের প্রত্যাশা এবং আশা করি যে আমরা সামনের বছরের টিমগুলি ভালো করার জন্য চেষ্টা করব। সামনেই মোহামেডান ক্লাবের নির্বাচন। নতুন মৌসুমে মোহামেডান দল কেমন হবে তা নির্ভর করছে পরবর্তী পরিচালনা পর্ষদের পরিকল্পনা ও উদ্যোগের উপর। অ্যাজ এ প্রফেশনালি কিন্তু আমরা প্রফেশনাল টিম না। আমাদের কোনো অবস্থানই নাই, আমাদের খেলার মাঠ নাই, থাকার জায়গা নাই, আমাদের অর্থনৈতিক সংকট সব কিছুই আছে। তা আমরা যে পরিশ্রম করে যে একটা পর্যায়ে নিয়ে আসলাম, সেই কারণে আমি এখন অনুরোধ করবো যারা আছেন, প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান যারা আছেন, ওনারা এই যে দলবদল চলছে, এখন কিন্তু আমরা জানি না
টিম আমরা আগামী বছর টিম করতে পারবো কিনা, এইটা কে ধরবে, হালটা কে ধরবে? আমাদের বলতে আপনি যদি বোর্ড অফ ডাইরেক্টরসকে বোঝান, সেটা তো নতুন আসবে, আগামী 2 মাস পরে নতুন আসবে এবং কে কোন দায়িত্বে থাকে সেটার উপরে। বাট অ্যাজ এ মোহামেডান সাপোর্টার অবভিয়াসলি আমি চেষ্টা করবো, আমি সবসময় থাকবো। 7, 8, 9, 10 মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। মিউনিখে ফরাসি বিপ্লব, এভাবেও বলা যায় পিএসজির ইউরোপ জয়। মেসি, নেইমার, এমবাপ্পে মিলে যা করতে পারেনি তাই করে দেখালেন দেজিয়ে দুয়ে, দেমবেলে, হাকিমিরা। ঘরোয়া আসরে সকল শিরোপা জিতেও একটি চ্যাম্পিয়ন্স লিগের জন্য বছরের পর বছর দলটির সমর্থকদের হতাশার শেষ ছিল না। ইন্টারকে উড়িয়ে 14 বছরের অসম্ভব এক স্বপ্ন পূরণ লুইস এনরিকের পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্ব, ইউরোপের সেরার মুকুট, এমন একটি মুকুট জয়ের জন্য প্যারিস সেন্ট জার্মেনির প্রতীক্ষা 14 বছর। 2011 সালে কাতারের মাল্টি বিলিয়ন ডলার বিনিয়োগে পৃথিবীর অন্যতম ধনী ক্লাবে পরিণত হয় পিএসজি। যদিও মিলিয়ন মিলিয়ন পেট্রো ডলারে বিশ্বের সেরা ফুটবলারদের হাট বানিয়েও ভাগ্যের চাকা ঘুরছিল না প্যারিসের ক্লাবটির। 5 বছর আগে প্রথমবার ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে 1-0 হেরে স্বপ্ন গুড়িয়ে যায় মারোসিও পাচেত্তনির দলের। ওই হতাশা কাটাতে রেকর্ড পারিশ্রমিকে নেইমারের সাথে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে সহ বিশ্বের সবচেয়ে দামি দল গড়েন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। কিন্তু তাতেও কাজ হয়নি। গত মৌসুম শেষে ফ্রান্সের গোল মেশিন এমবাপ্পেও হতাশ হয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। হতাশাগ্রস্ত ও ভাঙ্গাচোরা একটি দলকে এরপর তুলে দেওয়া হয় বার্সেলোনা ও স্পেনের সফল কোচ লুইস এনরিকের হাতে। দায়িত্ব নিয়েই তারুণে গুরুত্ব দেন এনরিকে। গতিশীল একটি দল গড়েন, যারা গতির সাথে প্রেসিং ও পাসিং ফুটবলে নিজেদের অন্য উচ্চতায় তুলে এনেছে। এভাবেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ট্রফি জয় এবং ফাইনালে সবচেয়ে বড় জয়ের ইতিহাস গড়েছে পিএসজি। মিউনিখের মাঠে খেলা হলেই নতুন দল চ্যাম্পিয়ন্স লিগ জয় করে, সেই ইতিহাস সত্য প্রমাণ করেছে এনরিকের দল। 3 বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে পিএসজি। 5 গোলের এই জয় প্যারিসের দর্শকদের জন্য কতটা আবেগের, কতটা আনন্দের, তার বহিঃপ্রকাশ সীমাছাড়া উৎসব করতে গিয়ে দুজনের মৃত্যু এবং পুলিশের সাথে দফায় দফায় দাঙ্গায় 500-র বেশি পিএসজি সমর্থককে যেতে হয়েছে জেলে। বহু প্রতীক্ষার পর শেষ পর্যন্ত পিএসজির ক্যাবিনেটে যোগ হলো সবচেয়ে মূল্যবান ট্রফিটি। সেই সাথে নিশ্চিত হলো এই মৌসুমে তাদের ট্রেবল শিরোপাও। চ্যাম্পিয়ন্স লিগে নতুন ফরম্যাটে 36 দলের লড়াইয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন পিএসজি। আর ট্রফির সাথে পিএসজির তহবিলে প্রায় $141 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1200 কোটি টাকাও যোগ হয়েছে। 32 বছর আগে এই মিউনিখেই ফ্রান্সের শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল অলিম্পিক মার্সেই। এর মাঝে ফ্রান্স বিশ্বকাপ জিতেছে, বিশ্ব ফুটবলে ফরাসি বিপ্লব ঘটেছে। কিন্তু আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য দেশটির ক্লাবগুলোকে বছরের পর বছর হতাশ হতে হয়েছে। শেষ পর্যন্ত সকল হতাশা কাটিয়ে ইউরোপের সেরা এখন পিএসজি। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। অকর্মণ্য, অলস, যার কাজ হচ্ছে গোলের সহজ সুযোগকে কিভাবে নষ্ট করা যায়। বার্সেলোনার মতো ক্লাব যাকে রাখতে চায়নি, পিএসজিতে প্রথম মৌসুমেও নিজেকে চেনাতে পারেনি। 42 ম্যাচে মাত্র 6 গোল। তারপরও কোচ লুইস এনরিকের বাজির ঘোড়া ছিলেন ওসমান দেমবেলে। কোচের আস্থার প্রতিদান দিয়ে দলকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিয়ে সেই দেমবেলে এখন ইউরোপ সেরা। আর ফাইনালের জয়ের নায়ক পিএসজির তরুণ তুর্কি দিজিরে দুয়ে, সেরা উদীয়মান তারকা। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে 54 বছরের অধরা ট্রফি ঘরে তোলে পিএসজি। পরদিন বিভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্ট সেরাদের নাম প্রকাশ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। ফরাসি ক্লাবটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে ধারাবাহিকভাবে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন ওসমান দেমবেলে। আসলে সেরা খেলোয়াড় হয়েছেন 28 বছরের ফরাসি ফরোয়ার্ড। একই দলের 20 বছর ছুঁই ফরাসি মিডফিল্ডার দিজিরে দুয়ে জিতেছেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। এবারে চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব থেকেই ছিটকে পড়ার দুয়ারে ছিল পিএসজি। প্রথম 5 রাউন্ডের 3টিতে হেরে ও 1টিতে ড্র করে দলটি টানা পরে 3 ম্যাচ জিতে খেলে প্লে অফে। সেখানে ব্রেস্টকে বিধ্বস্ত করে এবং নকআউটে একে একে লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে হারিয়ে ফাইনালে ওঠে দলটি। আর শিরোপা লড়াইয়ে গোল বন্যায় ভাসায় ইন্টারকে। ফরাসি ক্লাবটির দুর্দান্ত এই পথ চলায় আক্রমণ ভাগের নেতৃত্ব দেন ওসমান দেমবেলে। 2023 সালে বার্সেলোনা ছেড়ে আসা এই ফরওয়ার্ড আসলে 15 ম্যাচ খেলে দলের পক্ষে সর্বোচ্চ 8 গোল করে।
প্রাথমিক পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজি 4-2 গোলের নাটকীয় জয়ের পথে ডেম্বেলের গোলেই ঘুরে দাঁড়ানোর শুরু পিএসজির। আসলে সেটাই তার প্রথম গোল। পরে স্টুটগার্টের বিপক্ষে হ্যাটট্রিক করে প্লে অফে ব্রেস্টের বিপক্ষে প্রথম লেগে পান জোড়া গোল। লিভারপুলের বিপক্ষে শেষ 16-র দ্বিতীয় লেগ আর আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে গোল তার একটি করে। আসলে সতীর্থদের 6 গোলে অবদান রাখেন দেমবেলে। অ্যাস্টন ভিলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে 2 লেগে অ্যাসিস্ট করেন একটি করে। সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে একটি এবং ফাইনালে ইন্টারের বিপক্ষে 2টি অ্যাসিস্ট আসে তার পা থেকে। অসামান্য পারফরম্যান্সে অনেকটা প্রতিদ্বন্দ্বী ছাড়াই টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন ফরাসি তারকা। এবারে চ্যাম্পিয়ন্স লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা ডিজিরে 2-এ আসর জুড়েই উজ্জ্বল ছিলেন। 19 বছরের এই ফরাসি মিডফিল্ডারই পিএসজির শিরোপা জয়ের নায়ক। মিউনিখের ফাইনালে জোড়া গোল করার আগে দলের প্রথম গোলের অ্যাসিস্টের ভূমিকা রাখেন। ডেম্বেলের মতো 2-এও প্রতিদ্বন্দ্বী ছাড়া জেতেন ফাইনাল সেরার পুরস্কার। আসরে 16 ম্যাচ খেলে 5টি করে গোল ও অ্যাসিস্ট 2-এর। প্রাথমিক পর্বে সালজবুর্গের বিপক্ষে 24 মিনিট খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করা ফরাসি মিডফিল্ডার প্লে অফে ব্রেস্টের বিপক্ষে দ্বিতীয় লেগেও একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। পরে কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথম লেগে করেন আরেকটি গোল। নিজের সেরা পারফরম্যান্সটা ফাইনালের জন্য জমিয়ে রাখেন 2-এ। সেখানে বলতে গেলে একাই ইন্টারকে কাঁপিয়ে দেন এই তরুণ মিডফিল্ডার কাম উইঙ্গার। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দুটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ট্রেবল জয় ফুটবল ইতিহাসে অন্য উচ্চতায় কোচ লুইস এনরিকের। এর আগে পেপ গার্দিওলা বার্সেলোনা ও ম্যান সিটির হয়ে প্রথম এই কৃতি গড়েন। পিএসজিকে স্বপ্নের ট্রফি উপহার দিয়ে নিজেকে গার্দিওলার পাশে বসালেন দ্য ম্যাজিস্ট্রেট এনরিকে। পিএসজিকে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপা উপহার দিয়ে নিজেকে অমরত্ব দিলেন এই স্প্যানিশ কিংবদন্তি। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে সবচেয়ে সফল কার্লো আনসেলোত্তি এসি মিলানের হয়ে 2বার এবং রিয়াল মাদ্রিদের হয়ে 3বার, সর্বাধিক 5বার মর্যাদাপূর্ণ এই ট্রফি জয় ফুটবলের সবচেয়ে সফল কোচের আসনে বসিয়েছে ব্রাজিলের স্বপ্নের ফেরিওলাকে। এরপরে লিভারপুলের বব প্রিসলি, রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান, বার্সেলোনা ও ম্যান সিটির পেপ গার্দিওলা 3বার করে জিতিয়েছেন এই মর্যাদাপূর্ণ ট্রফি। এই সাফল্য ফুটবল ইতিহাসে তাদের কিংবদন্তিতে পরিণত করেছে। তবে কোচ হিসেবে দুই দেশের ক্লাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 7 জন। বার্সেলোনার পর পিএসজিকে ইউরোপ সেরার আসরে বসিয়ে সেই হাই প্রোফাইল তালিকায় নিজের নামকে স্বর্ণাক্ষরে লেখালেন লুইস এনরিক। পিএসজির কঠিন সময়ে দায়িত্ব নিয়ে তারুণ্যকে গুরুত্ব দিয়েছেন এনরিকে। দলের গড় বয়স 25 বছর। এমবাপ্পে চলে যাবার পর নিজের পরিকল্পনা মতো গড়েছেন দলকে, যারা প্রাণবন্ত এবং গতিশীল ফুটবল খেলেছে। যে উসমান দেমবেলেকে অন্য কোচরা বাতিলের খাতায় পাঠিয়ে দিয়েছিলেন, তাকেই রেসের ঘোড়া বানিয়ে জিতলেন বাজি। আর এভাবেই চ্যাম্পিয়ন্স লিগের 70 বছরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ফাইনাল জয়ের ইতিহাস রচিত হলো এনরিকের হাতেই। ক্যান্সারে মৃত্যু হওয়া আদরের মেয়ে জেনার জন্য এবার শিরোপা জিততে চেয়েছিলেন, সেই স্বপ্নও ধরা দিয়েছে। শুধু পিএসজির এই সাফল্যের জন্য নয়, পেপ গার্দিওলার পর ইতিহাসে মাত্র দ্বিতীয় কোচ হিসেবে দুটি ক্লাবের হয়ে ট্রেবল জয়ে সাফল্য ভাসছেন এনরিকে। 1997 সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন্স হওয়া বাংলাদেশ ক্রিকেটে মাইলস্টোন। ওই সাফল্যে ওয়ানডে এবং টেস্ট স্ট্যান্ডার্ড অর্জন। ক্রিকেটের বর্ণিধি পরিবারের সদস্য হয়েছে লাল সবুজের বাংলাদেশ। 1995 সালে আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্ব মালয়েশিয়াতে হবে এবং খেলা হবে সিনথেটিক পিচে। আইসিসির এমন সিদ্ধান্তে কিংকর্তব্য বিমূঢ় সহযোগী সদস্য দেশগুলো। ওই মিটিংয়ে বিসিবির প্রতিনিধিত্ব করেন সিনিয়র সহসভাপতি রাইসউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আমিনুল হক মনি। আইসিসির এমন সিদ্ধান্তের পর দেশের ক্রিকেটের এই দুই অভিজ্ঞ সংগঠক আর দেরি করেননি। বিসিবির ফান্ডে টাকা নেই, তারপর লন্ডন থেকে আমিনুল হক মনি বন্ধু নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল সাহেবকে ফোন দিয়ে 20 লাখ টাকা পাঠাতে বলেন। কামাল সাহেবও দেরি করেনি, তাতেই দুটি সিনথেটিক পিচ কিনে দেশে ফিরে আসেন রাইসউদ্দিন আহমেদ ও আমিনুল হক মনি। সেই পিচেই ক্রিকেট খেলে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের স্বপ্ন পূরণ করে বাংলাদেশ। কেনিয়া তখন বাংলাদেশের চেয়ে সাফল্যে এগিয়ে ছিল, কিন্তু আর্থিক কারণে তাদের পক্ষে সিনথেটিক পিচ ক্রয় করা সম্ভব হয়নি। কেনিয়ান ক্রিকেটের বড় তারকা মরিস উদুম্বে পরে দুঃখ করে বলেছিলেন, সিনথেটিক পিচে খেলার কারণেই আইসিসি ট্রফিতে ভালো করেছে বাংলাদেশ। এমনই দূরদর্শী সংগঠক ছিলেন আমিনুল হক মনি। গত 1 জুন ছিল আমিনুল হক মনির 10ম মৃত্যুবার্ষিকী। বাংলা ভিশন স্পোর্টস টাইমের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এই মহান ক্রীড়া সংগঠকের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।